ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই তথ্য নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন স্থানে ছোড়া হয় মিসাইল। বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরিত হয় এসব মিসাইল। ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বেশ কয়েকটি এলাকায়। চালানো হয়েছে সাইবার হামলাও। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। পাল্টা হামলার আশঙ্কায় এর মধ্যে নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশ জুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। পাল্টা হামলার মাধ্যমে দাঁত ভাঙার জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানও। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার মূল টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরানে খামেনির কার্যালয় লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ের খুব কাছেই কয়েকটি বিস্ফোরণ হয়েছে। তবে হামলার আগেই তাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে জানানো হয় প্রতিবেদনে। এর পাশাপাশি ইরানের অন্যতম শীর্ষ নেতা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকেও টার্গেট করা হয়। এছাড়া দেশটির শীর্ষ নেতা ও গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অন্তত 30টি স্থানে টার্গেট করে চালানো হয় হামলা। ইরানের দীর্ঘ সময় মেডিকেলের শিক্ষার্থী ছিলেন ডাক্তার কামরুজ্জামান নাবিল। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে কর্মরত রয়েছেন। এই পর্যায়ে যমুনার স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনার স্টুডিওতে। আর নাবিল, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে, ইরান থেকে সবশেষ কি কি তথ্য পাওয়া গেল? নাবিল, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে ইরানের এবং আমেরিকার সাথে একটা নিউক্লিয়ার সহ এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা করছিল। তো আসলে সেই আলোচনার ফলপ্রসূ কোনো কিছু না হয় আসলে মূলত আজকে আমেরিকা হামলা চালিয়েছে এবং সেই হামলায় তেহরান সহ রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হয়েছে এবং এই হামলা চলমান রয়েছে এবং এইখানে অনেকে হতাহতের খবরটা এখনো পাওয়া যায়নি। তবে আহত সংখ্যা আমরা বিভিন্ন আমরা দেখেছি। সাথে সাথে হাসপাতালগুলোকে রাখা হয়েছে এমার্জেন্সি চিকিৎসার জন্য। আর মূলত এবারের যে যুদ্ধটা হচ্ছে সেটি আসলে কঠিন যে আসলে হবে, কারণ যেহেতু এই যুদ্ধটা আসলে আলোচনার প্রেক্ষিতে আলোচনা কখন না হওয়ার কারণে যুদ্ধটা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই যুদ্ধ হামলা চালিয়েছে এবং এটার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই হামলাটা বা এই যুদ্ধটা অনেকটা দীর্ঘস্থায়ী হবে এবং এখানে আপনারা যেমনটি বলছিলেন যে তেহরানের যে মূল লক্ষ্যবস্তু বিচার বিভাগের এবং প্রেসিডেন্টের ভবন, ধর্মীয় নেতা দিয়ে আছেন, ওনাদের ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তো যদিও এখন পর্যন্ত আমরা যে জানি তো তারা নিরাপদে আছেন এবং আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গায় আহত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। নাবিল, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেখানে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে কিনা? যদি থেকে থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কি? জি ধন্যবাদ। আসলে এখানে বাংলাদেশি শিক্ষার্থী মূলত মেডিকেল শিক্ষার্থী কয়েকজন রয়েছেন, সাথে সাথে রয়েছেন বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টে পড়াশোনা করেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যা অতটা বেশি না হলেও দেখা যাচ্ছে যে যারা আছেন তাদের সাথে আপনার যারা আমাদের এম্বাসি রয়েছে তাদের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আসলে তাদের যেহেতু এখন যুদ্ধটা শুরু হলো, তো সেক্ষেত্রে এই যুদ্ধের কি অবস্থায় কোন দিকে যাচ্ছে তখন আমাদের বাংলাদেশের দূতাবাসের সিদ্ধান্ত নেবে যে তাদের এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে সকল বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে রয়েছে। নাবিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের সকল কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্র।
ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে পাল্টা হামলার শঙ্কায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নিতে নির্দেশনা জারি করেছে তেল আবিব। বন্ধ রাখা হয়েছে আকাশসীমা। পাল্টা হামলার মাধ্যমে যথোপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরই মধ্যে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বাচ্চু, নিশ্চয় শুনতে পাচ্ছেন। বাচ্চু, জানাবেন যে সতর্কতা জারির পর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? পরবর্তীতে এখানে কিন্তু কাতারে অবস্থিত যে মার্কিন দূতাবাসটি রয়েছে তারা কিন্তু একটা সতর্কবার্তা জারি করেছে, বিশেষ করে তাদের নাগরিকদের জন্য। এবং সেই সতর্কবার্তাতে বলা হয়েছে যে তাদের নাগরিকেরা যেন এখানে তাদের জন্য একটা আশ্রয়স্থল খোলা হয়েছে, সেই আশ্রয়স্থলে সবাই যেন নিরাপদে থাকে এবং স্থানীয় যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, গণমাধ্যমের খবরগুলো তারা দেখার জন্য তাদের নাগরিকদের। পাশাপাশি আপনারা যেমনটি জানেন যে কাতারে একটি মার্কিন ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি থেকে কোনো পাল্টা হামলা হয় কিনা সে ব্যাপারে আমরা এখন পর্যন্ত যতটুকু জানাচ্ছি কাতার কর্তৃপক্ষ অর্থাৎ কাতার তাদের কোনো আকাশসীমা ব্যবহার করতে কাতার দিবে না সেটা জানিয়েছে। এবং কাতার এখন পর্যন্ত চায় যে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক, এবং শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাতার যে অতীতে যেমন মধ্যস্থতা করে আসছে, ঠিক এখন কাতার সরকার চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য তারা যদি মধ্যস্থতা করতে হয় তাহলে কাতার সে মধ্যস্থতা করবে। ইরান, আপনার কাছে দুঃখিত বাচ্চু, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। কাতার কর্তৃপক্ষ হামলা থেকে নিজেদের রক্ষায় কি পদক্ষেপ নিয়েছে? কাতার কর্তৃপক্ষ হামলা থেকে নিজেদের অর্থাৎ তারা এখন পর্যন্ত আমরা যারা এখানে স্থানীয় গণমাধ্যম কর্মীরা আছি আমরা তাদের থেকে এখনো কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। যদিও স্থানীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের বরাত দিয়ে যদি বলতে হয়, কাতার তার যে সামরিক সক্ষমতা রয়েছে তা নিয়ে কাতার এখন পর্যন্ত প্রস্তুত আছে। অর্থাৎ কাতার নিজের সুরক্ষার জন্য যা কিছু করা দরকার কাতার কর্তৃপক্ষ সেটি করবে। বাচ্চু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর আলোচনায় ইরানের সামরিক সক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে দেশটির পাল্টা জবাব। এর আগে গত 12 দিনের যুদ্ধে তেহরানের মুহুর্মুহু মিসাইল হামলায় কেঁপে উঠেছিল ইসরায়েল। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত এক দশকে সামরিক খাতে অভাবনীয় উন্নতি করেছে দেশটি। প্রতিনিয়ত ভান্ডারে যুক্ত করেছে নিজস্ব প্রযুক্তির মিসাইল ও ড্রোন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের 16তম সামরিক শক্তিধর দেশ ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। কতটা শক্তিশালী জবাব দেবে তেহরান? সামরিক বিশ্লেষকরা বলছেন তেহরানের সমর ভান্ডার বেশ সমৃদ্ধ, আর তাই সহজেই হার মানবে না দেশটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক বাহিনীতেই সবচেয়ে বেশি সদস্য, যার মধ্যে নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা 5,23,000। অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী IRGC-তে এই সংখ্যা লাখের বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক সক্ষমতার তালিকায় 16 নম্বরে থাকা ইরানের বেশিরভাগ সমরাস্ত্রই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বহরের ট্যাঙ্ক রয়েছে প্রায় 2,000, সাজোয়া যান রয়েছে 65,000-এর উপরে। দেশটির সমর ভান্ডারে রয়েছে বাভার MI-23-র মতো 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও বেশিরভাগই পুরনো হওয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্রের সামনে সেগুলো কতটা কার্যকর তা নিয়ে রয়েছে প্রশ্ন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক 2 ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান, যার মধ্যে আলোচিত সিজিল, গদর, ফজর 3, খোররাম শাহরের মতো ক্ষেপণাস্ত্র আছে। বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ফাত্তা 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইলও। আবাবিল আরাশ ও শাহেদের মতো আলোচিত ড্রোন সহ ডজনের বেশি অত্যাধুনিক ড্রোনের মালিক তেহরান। সুখোই 30, MiG-29 সহ 500-র বেশি আকাশযান রয়েছে ইরানের বিমান বহরে, যার মধ্যে 180-টির বেশি যুদ্ধ বিমান আর 129টি হেলিকপ্টার।
ইরানকে ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলোতে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা দেশটির জন্য সবচেয়ে বড় দুর্বলতা মনে করা হয়। তবে এবারের হামলার জবাবে ইসরায়েল সহ এসব ঘাঁটিও হতে পারে ইরানের লক্ষ্যবস্তু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচন ইশতেহারে সমর্থন দিয়েছে জনগণ। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এই সহযোগিতা চান তিনি। বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র যেন বিপদে না পড়ে, জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই স্ব অবস্থান থেকে রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে দেশ এগিয়ে নিতে আইন অনুযায়ী নিয়ম নীতি মেনে চলার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, যার যার অবস্থান থেকে কাজ করলে দেশ পরিবর্তিত হবে, চেষ্টা করলেই দেশ পরিবর্তন আনা সম্ভব। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে মার্কেটের সামনে রাস্তার পাশে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির কাটা 2 হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুস্তফা কামাল খান জানান, তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। হাত ও পা একই ব্যক্তির দেহের অংশ বলে নিশ্চিত করেছে পুলিশ। সকালে পরিচ্ছন্নতা কর্মীরা স্টেডিয়াম এলাকা পরিষ্কার করার সময় কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগে 2টি কাটা হাত দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। দেহের বাকি অংশ উদ্ধার সহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান। আমার সম্পর্কে স্বাস্থ্য ভাইয়ের ছেলে আজকে বাড়ি থেকে আমার ফোন দিয়ে বললো যে এই ঘটনা। পল্টন থানার অফিসার ইনচার্জ বাড়িতে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে এই ঘটনা, যে এখানে 2টা হাত পাওয়া গেছে ওবায়দুল্লাহ। পরে আমি শুনে আসলাম, আসার পরে স্যারের সাথে সাক্ষাৎ করলাম। রাজধানীতে ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির কাটা হাত পা উদ্ধারের ব্যাপারে ব্রিফিং করেছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ব্রিফিং এ নতুন কোনো তথ্য বেরিয়ে এলো কিনা, ডিসি মিডিয়া কি বললেন, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। শুরুতেই বলতে চাই যে শরীরের যে 3টি খণ্ড, 2টি হাত এবং 1টি পা, 3টি খণ্ডই শুধু এখন পর্যন্ত পাওয়া গেছে গতকাল মধ্যরাতে এবং আজকে সকালে। এই 3 খণ্ডের হাতের অংশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিআইডি নিশ্চিত করেছে, এনআইডি পাওয়া গেছে এবং এই যে ব্যক্তির হাত এবং পা মিলেছে তার বাড়ি কিন্তু নরসিংদীর শিবপুরে। এবং পুলিশ বলছে যে তারা এখন তাদের প্রধান কাজ হচ্ছে শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা এবং সেই সাথে স্টেডিয়াম এলাকা, সেই সাথে পল্টন এলাকার সবগুলো সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। সেই সিসি ফুটেজগুলো খোঁজ করা গেলে হয়তো বা দেখা যাবে যে কারা এই শরীরের বিভিন্ন অংশ পলিথিন ব্যাগে করে ফেলেছে। সেই বিষয়গুলো এখন তদন্তের বিষয় এবং সেই তদন্তটি কিন্তু চালাচ্ছে পুলিশ। ডিসি মিডিয়া পরিষ্কার করে যে কথাটি বলছেন যে এখনও তারা পুরো বডি পাওয়ার পর এটি মামলা হবে এবং এখন পর্যন্ত পরিবারকে ডাকা হয়েছে, তারা আসবেন এবং তাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে যে ঢাকায় কেন আসলেন এবং ঢাকাতে তার আত্মীয়স্বজন বা কোথায় ছিলেন, এই বিষয়গুলো জানার পরই জানা যাবে যে এই হত্যার পেছনে বা এরকম খণ্ডিত অংশ উদ্ধারের পেছনের মূল রহস্য কী। মারফি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। গতরাতে উপজেলার ভবানীপুর উত্তরপাড়ায় জয়নাল খাঁর বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িতে কেউ না থাকায় নাতনি জামিলা আক্তারকে নিয়ে ঘুমিয়েছিলেন দাদি সুফিয়া খাতুন। মধ্যরাতের কোনো এক সময় ঘরে ঢুকে সুফিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নাতনি জামিলাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি গম খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় তাকেও। সকালে খবর পেয়ে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, গতরাতে গাজীপুরের মাওনা থেকে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা এবং ময়মনসিংহ থেকে আরেক আসামি হযরত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণকাণ্ডে জড়িতদের অপরাধের ধরন নিশ্চিত হওয়া যাবে। এদিকে প্রাথমিক জবানবন্দিতে ভারতে পালিয়ে যেতে চেষ্টার কথা জানিয়েছে আসামি নুরা। এর আগে সপ্তাহ দুয়েক আগে ভুক্তভোগী তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জন গ্রেফতার হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাইমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সম্মানপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলেই তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে সবগুলোই বিল আকারে সংসদে পেশ করা হবে। মামলার জট বাংলাদেশে একটা প্রকট সমস্যা, তা নিরসনে যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। সভায় প্রশাসনিক কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যতটা তৎপর ছিলাম এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলে তৎপরতা দেখতে পাবো। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। এ সময় পুলিশের লাঠিচার্জ এবং শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। দুপুর উপজেলার মইকুলি এলাকায় বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 8টায় কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বাইরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করলে দুই পাশে প্রায় 10 কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে সমঝোতার জন্য বৈঠকের চেষ্টা করে, কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে মীমাংসা না হওয়ায় সড়ক অবরোধ করে রাখে তারা। এদিকে বেলা 1টার দিকে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পাল্টা ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরাও। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন, একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মারফি, সকাল 8টায় যে শ্রমিক অবরোধের ঘটনা ঘটে রূপগঞ্জের মৈকালি এলাকার বি ব্রাদার্স এই পোশাক তৈরি পোশাক কারখানাটিতে, সেটি কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আপনি দেখেছেন যে দুপুর 1টার দিকে শ্রমিকরা পর্যন্ত রাস্তা অবরোধ করেছিলেন, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করতে গেলে কিন্তু আসলে শ্রমিকদের সাথে তাদের দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটে এবং সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তারপরে রূপগঞ্জের যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি এসে শ্রমিকদের সাথে কথা বলেন এবং তিনি আশ্বাস দেন যে শ্রমিকরা আহত হয়েছেন তাদের কিন্তু তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন এবং 3 মাসের যে বকেয়া বেতনটি রয়েছেন সেটি তিনি আদায় করে দিবেন এবং এই হামলা জড়িত প্রত্যেককে কিন্তু তিনি আসলে বিচারের আশ্বাস দেওয়ার পরেই কিন্তু শ্রমিকরা আসলে এই স্থানীয় সংসদ সদস্যের কথায় কিন্তু সম্পূর্ণ শান্ত হয়ে যায় এবং এই মুহূর্তে হয়তোবা দেখছেন যে এই কারখানাটিতে আমরা প্রবেশের চেষ্টা করছি, যে কারখানাটিতে প্রবেশের চেষ্টা করছি। এই কারখানাটির ভিতরে বাইরে কিন্তু আসলে এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি একটু দেখাচ্ছি যে আসলে কি
সংঘাত ভাঙচুরের বিষয়গুলো ঘটেছে এবং এই স্থানীয় এমপি কিন্তু এখন এই কারখানার কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এবং এই উপজেলা প্রশাসন তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা সর্বশেষ সমঝোতা বৈঠক করছেন এবং তিনি কিন্তু এই শ্রমিকদের আশ্বস্ত করেছেন যে তাদের সকল বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু শ্রমিকরা এখন সম্পূর্ণ শান্ত রয়েছে এবং শ্রমিক প্রতিনিধি সহ কিন্তু ভিতরে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকের পরে আসলে চূড়ান্তভাবে বোঝা যাবে যে কি পর্যায়ে জিনিসটি গেছে। কিন্তু এখন এখানে আসলে যে এখানে দেখছেন যে সব দিকে কিন্তু ক্ষত চিহ্ন, আসলে ভিতরে যারা রয়েছেন কতজন আহত হয়েছিলেন সেটা আমরা আসলে জানি না, কিন্তু আমরা দেখেছি বাইরে অন্তত শ্রমিকরা দাবি করেছেন তাদের 40 জন শ্রমিক আহত হয়েছেন এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এবং আমরা পুলিশের উপর আক্রমণের বিষয় দেখেছি, বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত রয়েছেন। তবে এখন পরিস্থিতি অনুকূলে রয়েছে। মারফি। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে OIC-ভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরকালে OIC বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন OIC-ভুক্ত দেশগুলো সমর্থন দেবে বাংলাদেশকে। আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের OIC বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। সৌদি আরবে OIC-র বৈঠকে অংশ নেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ আশা করছে মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। ফিলিস্তিন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান OIC বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি সংক্রান্ত আইনের কড়া সমালোচনাও করেছে বাংলাদেশ। প্যালেস্টিনিয়ানদের যে ইনএলিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না, আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। সরকার গঠনের পর শীর্ষ কোনো মন্ত্রীর এটি ছিল প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফল এবং ভালো হয়েছে। থ্যাংক ইউ। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা দিল্লির সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই বলে দাবি করে শামা ওবায়দ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইন শৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে কথা বলেছেন মাহফুজ মিশু। বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় চমক পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সবাইকে অবাক করে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ডেপুটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়েদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা ওই সম টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা কথা বলবো। সবার আগে বাংলাদেশ, ওই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু আমরা ডিসাইড করব। ভোটের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, তার আগে জাপান ও চীনের সাথেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কি, কিংবা কিভাবে চূড়ান্ত হবে বিদেশিদের সাথে চুক্তি, প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। We want to make Parliament functional. We want to make Parliament the hub of all decision making process. এই পার্লামেন্টে সবকিছু আলোচনা হবে, সেটাই ন্যাচারাল। নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। আমার দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না, কোনো দেশের সাথে সেই টার্মসে যাবে না। ইউ ক্যানট অ্যাভয়েড অর ইগনোর ইউর নেইবার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এবং সেটা আমরা ভেরি ক্লিয়ারলি উই হ্যাভ রিইটারেটেড দিস পয়েন্ট। আসে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি। সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর জোর দেন প্রতিমন্ত্রী। এই সরকারের প্রধান কাজই হচ্ছে যে ইনভেস্টরদেরকে আস্থায় নিয়ে আসা। তারা ইনভেস্ট করবে, সেই এনভায়রনমেন্টটা বাংলাদেশে থাকতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে, এবং ব্যুরোক্রেটিক ঝামেলা, কোনো দুর্নীতি ছাড়া তারা তাদের কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সহজ নয় জানিয়ে শামা ওবায়েদ বলছেন, এ নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে তার সরকার। We will make our missions all over the world more functional, more proactive and friendlier towards our people. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত এখনো ব্যক্তিগত, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার দল বিএনপি যদি তাকে মনোনয়ন দেয় তাহলেই নির্বাচনে অংশ নেবেন তিনি। শনিবার ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক। বলেন, ডিএনসিসি প্রশাসকের সাথে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা, মশক নিধন, রাস্তাঘাট সংস্কার সহ সামগ্রিক সমস্যা সমাধানে আলোচনা করেছেন তারা। এ সময় তিনি বলেন, নির্বাচনে তার আসনে জামায়াতের প্রার্থী যে ভোট পেয়েছে তা অস্বাভাবিক। তার আসনে ভোটার তালিকা যাচাই বাছাই করতে সরকারকে আহ্বান জানান ইশরাক হোসেন। ডেঙ্গু, এরকম অন্যান্য বিষয়, যেমন আবার বর্ষার মৌসুমে আসবে আপনার জলাবদ্ধতা, এই বিষয়গুলো নিরসনে আমরা সবাই একসাথে মিলে একটা টিম হয়ে আমাদের প্রাইম মিনিস্টারের লিডারশিপে আমরা কাজ করে যাব। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। অর্থমন্ত্রী ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স ও জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন, এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের সার্কিট হাউসে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে এফটিএ চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি দিন এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সময় কথা বলেন পানি সম্পদ মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দুর্নীতি দেশকে আঁকড়ে ধরায় তা মুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ। আর মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য সহ বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন। উনি সেই কথা বলেছেন, ব্যক্তি খাতের ট্যাক্স বাড়ানোর কথা বলেন। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। সমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ আছে সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে।
অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। মাসব্যাপী এই আয়োজনে দেখা গেছে অধিকাংশ স্টলের প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়নি। মেলা শুরু হলেও অনেক স্টলে এখনও কাঠামো নির্মাণ, রং করা, আলোকসজ্জা স্থাপন এবং বই সাজানোর কাজ চলছে। রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শুরু হয়েছে অমর একুশে বইমেলা। গতবারের তুলনায় এবার মেলায় ভিড় কম এবং রয়েছে ভিন্ন আবহ। অনেক স্টলে বইও সীমিত। শিশুদের জন্য চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বইমেলায়। এছাড়াও আছে পুতুল নাট্য, বায়োস্কোপ। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তাতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণ অভ্যুত্থানের বিষয়াবলী অঙ্কন করে শিশুরা। শুক্র ও শনিবার শিশু প্রহরে সাংস্কৃতিক আয়োজন আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে, এমনটা জানিয়েছেন মেলা সংশ্লিষ্টরা। বেচা বিক্রি কম হলেও দিন গড়ার সাথে সাথে বাড়বে বইপ্রেমী এবং ক্রেতা, এমন প্রত্যাশা বিক্রেতাদের। নেত্রকোনায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। সকালে শহরে ছোট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎই ইলেকট্রনিক দোকানের একটি এসি বিস্ফোরিত হলে দগ্ধ হন মালিক রাজু সাহা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে রাজুকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণ। ইসরায়েল ও মার্কিন অবস্থান লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে মিসাইল ছুড়ে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা তা এখনও অস্পষ্ট। ইরানের মিসাইল হামলার পরপরই সতর্কতা সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে। ব্যাংকারে আশ্রয়ের জন্য ছুটতে থাকে ইসরায়েলিরা। এর আগে বেশ কয়েকবারই যে কোনো হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিকে টার্গেট বানানোর ঘোষণা দিয়েছিল তেহরান। ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। ইরানে শুধু বিমান হামলা নয়, সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। অপরদিকে তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ব্যাহত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ঠিকঠাক কাজ করছে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ বন্ধ হয়ে গেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটও। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA রয়েছে। তবে সংস্থাটির টেলিগ্রাম চ্যানেল এখনও সচল। Confrontation with Iran would start with an Israeli attack. আফগানিস্তানের হামলার জবাবে পাকিস্তানের বিশেষ অভিযানে এখনও পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩৩১ তালেবান যোদ্ধার, গুরুতর আহত ৫ শতাধিক সেনা। অভিযানে ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি সাজোয়া যান ধ্বংসের কথা জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাল্টা হামলায় প্রাণ গেছে ৫৫ পাক সেনার। তালেবান সরকারের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তালেবান যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চলছে পাকিস্তানের অপারেশন গজব লিল হক। বিমান হামলার পাশাপাশি সীমান্ত থেকে ছোড়া দূরপাল্লার কামান ও গোলার আঘাতে বিধ্বস্ত তালেবান সদর দফতরের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। হামলা চালানো হয়েছে বালুচিস্তান সীমান্তবর্তী চামানেও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এখন পর্যন্ত আফগানিস্তানের অন্তত ২৯টি স্থানে কার্যকর হামলা চালিয়েছে ইসলামাবাদ। লক্ষ্যবস্তু আফগানিস্তানের সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি। অভিযানে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩০০-র বেশি তালেবান যোদ্ধাদের। সীমান্ত বরাবর পাক বাহিনীর চালানো বিশেষ অভিযানে ধ্বংস করা হয়েছে শতাধিক চেকপোস্ট। ১৫০-র বেশি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংসের পাশাপাশি ২২টি সেনাঘাঁটি দখলে নিয়েছে পাক বাহিনী। এদিকে বেশ কিছু আফগান গণমাধ্যমের তথ্যের বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখোয়ার মিরান শাহ ও স্পিনওয়াম এলাকার পাকিস্তানের সামরিক ঘাঁটি বরাবর ড্রোন হামলা চালিয়েছে তালেবান সেনারা। হামলায় নিহত হয়েছে অন্তত ৫৫ পাক সেনা সদস্য, দাবি কাবুলের।
আফগানিস্তানের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব এলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তেহরিকি তালেবান পাকিস্তান বালুচিস্তান লিবারেশন আর্মির মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে না নিয়ে এলে তালেবানদের সাথে কোনোভাবেই আলোচনার টেবিলে বসবে না বলে সাফ জানিয়েছে ইসলামাবাদ। এদিকে পাক আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুপক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে আত্মরক্ষার উদ্দেশ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি করছে যুক্তরাষ্ট্র। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বিপুল অর্থ নিয়ে বিধ্বস্ত বিমান, মানুষের প্রাণ বাঁচানোর পরিবর্তে দুর্ঘটনাস্থল থেকে ব্যাংক নোট সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। অর্থের জন্য কারাকারি করতে গিয়ে রীতিমতো বাঁধিয়ে ফেলে দাঙ্গা, এমন অমানবিক দৃশ্যের সাক্ষী হলো লাতিন দেশ বলিভিয়া। উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় পুলিশ বাধা দিলে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় লুটপাটকারীরা। পরে টিয়ার গ্যাস ছুড়ে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বিধ্বস্ত হওয়া বিমানটি পরিবহন করছিল বিপুল সংখ্যক ব্যাংক নোট। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়ে সেই হাজার হাজার মুদ্রা। শুরু হয় মানুষের হুড়োহুড়ি। স্থানীয় সময় শুক্রবার রাতে এমন দৃশ্য দেখা গেছে লাতিন দেশ বলিভিয়ার অলতো শহরে। সান্তাক্রুজ শহর থেকে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য মুদ্রা নিয়ে উড্ডয়ন করেছিল সামরিক মালবাহী বিমান। রাজধানী লা পাজের কাছেই এল অলতো শহরে রানওয়ে থেকে ব্যস্ত এক মহাসড়কে ছিটকে পড়ে হারকিউলিস C-130 মডেলের উড়োযানটি। বিমান বাহিনীর উড়োযানটি ছাড়াও দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে মহাসড়কে থাকা অন্তত 15টি গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় হতাহত হয় অর্ধশতাধিক। হতাহতরা পড়ে থাকলেও ভ্রুক্ষেপ করেনি উপস্থিত জনতা, বরং উদ্ধার তৎপরতা ব্যাহত করে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহে শুরু হয় হুড়োহুড়ি। এমনকি নিজেদের মধ্যেই রীতিমতো দাঙ্গা বাঁধিয়ে ফেলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়লে পুলিশের সাথে সংঘর্ষ বাধায় দাঙ্গাকারীরা। ভয়াবহ দুর্ঘটনার মধ্যেই বলিভিয়ার মানুষের এমন অমানবিক আচরণ সমালোচনার ঝড় তুলেছে নেট দুনিয়ায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে স্কেটিং। বিনোদন আর ফিটনেস দুটোর সমন্বয়ে এই খেলায় ঝুঁকেছে বেশ ছোট বড় অনেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে স্কেটিং শেখার দল ও প্রশিক্ষণ কেন্দ্র। অভিভাবকরাও বেশ আগ্রহী সন্তানদের স্কেটিং শেখাতে। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা নেওয়া হলে বাংলাদেশের স্পোর্টসে স্কেটিং খুলে দিতে পারে নতুন দিগন্ত। বিস্তারিত থাকছে শওকত মঞ্জুর শান্ত রিপোর্টে। পায়ে স্কেটিং শু, মাথায় হেলমেট, নি আর এলবো প্যাডও আছে ঠিকঠাক। শুরু হচ্ছে নতুন পথ চলা। নিরাপত্তা নিশ্চিত করেই ধাপে ধাপে শেখানো হচ্ছে স্কেটিং এর কৌশল। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান, পূর্বাচল, হাতিরঝিল সহ বিভিন্ন খোলা জায়গায় দল বেঁধে অনুশীলনে শিশু কিশোররা। প্রথমে ধীর গতিতে ব্যালেন্স আয়ত্ত করা, তারপর ট্রায়াল রাউন্ডে দক্ষতা যাচাই। সব ঠিকঠাক থাকলে অল্প দিনেই গতির ঝড় তুলছে নবীন স্কেটাররা। শুধু গতি নয়, বিভিন্ন স্টান্টেও সক্ষমতা দেখাচ্ছে নতুন প্রজন্ম। এরকম খেলতে খেলতে ট্রেনিং নিতে নিতে এখানে এইভাবে এত ফাস্টই আইছি। 4-5 দিন ধরে শিখছি, আমার ভালোই লাগছে স্কেটিং শিখতে। ফেডারেশন থেকেও ন্যাশনালও মেডেল পেয়েছি। সো এই ক্লাবে অনেক ভালো প্র্যাকটিস করানো হয় এবং আমিও এই ক্লাব থেকেই শিখেছি এবং এখন আমি জিয়া উদ্যান থেকে যা পারফরমেন্স দিই এটা মানে বাংলাদেশে খুব কম মানুষই পারে। পিছিয়ে নেই মেয়েরাও, সমান তালে এগিয়ে যাচ্ছে তারা। প্রথম বলতে গিয়ে পারতাম না, পড়ে যেতাম। আস্তে আস্তে আমি ওরকম করতে করতে ডেলি করতে করতে আমি শিখে গেছি। এমনিতে হাঁটলে যেমন পা ব্যথা করে, এইটা দিয়ে মানে চালালে পা ব্যথা করে না। আরও মেয়েরা যেন আসুক, বাংলাদেশ তেমন একটা মেয়ে স্কেটিং করে না, তো আমি চাই যে আরও মেয়ে আসুক। শুধু আগ্রহ নয়,
আত্মবিশ্বাস আর স্বপ্ন সব মিলিয়ে ইনলাইন ও কোয়াড স্কেটিং হয়ে উঠেছে নতুন প্রজন্মের আকর্ষণ। তাদের স্বপ্ন পূরণের সাহসটা যোগাচ্ছেন অভিভাবকরাই। ছেলেরা শিখাইতে শিখাইতে মেয়ে শিখছে, মেয়ে শিখাইতে শিখতে নিজেরা শখ জাগছে, নিজেও এখন স্কেটিং করি। পড়াশোনার পাশাপাশি সে ও স্কেটিংয়ের পাশাপাশি কারাতেও শিখে, গানও শিখে। এটার ইন ফিউচার আছে, ও যদি ভালো কিছু করতে পারে ভবিষ্যতে ও অনেক ভালো জায়গায় যেতে পারবে। ও পড়াশোনা করতো না, যখন ওকে এটা খেলতে দিতাম, বাট ও এটা খেলতো মানে বিনোদন করতে এবং পাশাপাশি ওই দিনটাকে ও পড়াশোনাটাও ভালো করতো। রাজধানীর বিভিন্ন এলাকা ভিত্তিক গড়ে উঠেছে একাধিক ট্রেনিং টিম। ছোট থেকে বড় সব বয়সীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকজনই আছে যে ন্যাশনাল টিমে সবার যাওয়ার চান্স বেশি, যে আমরা ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের নাম অর্জন করব। এটা ইন্টারন্যাশনাল ভাবে একটা খেলা ধরতে পারেন আপনি। ভবিষ্যতে ইচ্ছা আছে আমি ন্যাশনাল প্লেয়ার হবো একটা, অথবা সেনাবাহিনীতে যাবো অথবা আনসারে যাবো, এরকম একটা জিনিস। ফিজিক্যাল যে একটা অ্যাক্টিভিটিস থাকা প্রয়োজন বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, তো এটা হচ্ছে স্কেটিংটা সহায়ক ভূমিকা পালন করবে আর কি। নিয়মিত অনুশীলন আর উন্নত প্রশিক্ষণ পেলে এই স্কেটারদের মধ্য থেকেই উঠে আসতে পারে দেশের ভবিষ্যৎ তারকারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।